আসসালামু আলাইকুম। শুরু করছি। গল্পের নাম মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব ৫। হিয়া শ্রাবণের হাতে ধারালো ছুরি দেখে একবার ভাবল কোনোভাবে কি ওকে মারবে না তো। হিয়ার এমন ভাবনার মাঝেই শ্রাবণ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়াল। দুই পাশে কামাল আর রনি দাঁড়িয়ে আছে। হিয়া তখনও নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। ভাবল হয়তো শ্রাবণের কোনো কাজ, হয়তো এটা। কিছুক্ষণের মাঝেই পরিবেশটা আরও ভারী হয়ে উঠল। শ্রাবণ এখন মিরাজের অপেক্ষায়। এদিকে মিরাজ এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরছে একা, সাথে শুধু ড্রাইভার। মিরাজরাও জানে আজ শ্রাবণ কিছু না কিছু করবেই, তাই বাকিরা অন্য রাস্তা দিয়ে গিয়েছে। আর মিরাজ এই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, যাতে কেউ টের না পায়। কিন্তু এই শ্রাবণের থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ? তবে মিরাজ যে প্রোটেকশন ছাড়া যাবে সেটাও নয়। পুলিশকে ইনফর্ম করেই রেখেছে। আধ ঘণ্টা পরে শ্রাবণদের সামনে মিরাজের গাড়িটা থামে। শ্রাবণও বেশি লোক রাখেনি, হাতে গোনা কয়েকজন। মিরাজ সবার দিকে না তাকিয়ে শ্রাবণের দিকে তাকাল। শরীরের স্যুটটা খুলে গাড়ি থেকে নামল। শ্রাবণ গাড়িতে হেলান দিয়েই দাঁড়িয়ে রইল, সাথে ধারালো অস্ত্রটাও দেখতে লাগল। মিরাজ এগিয়ে এল। শ্রাবণ কিঞ্চিত বাঁকা হেসে এগিয়ে এসে কোনো পূর্বসংকেত ছাড়াই মিরাজের নাক মুখে ঘুষি মারল দুইটা। মিরাজ তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল। কড়া গলায় বলে উঠল, ভুলে যাস না আমিও কিন্তু তোর উপরে হাত তুলতে পারি। আগেরবার যেমন করেছিলাম ভুলে গেলি? শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে আবারও ঘুষি দিতে শুরু করল। মিরাজ হাত তুলতে নিলে শ্রাবণ সেই হাতটা ধরে গর্জে উঠে বলল, কুত্তার বাচ্চা, তোর কলিজায় এত্ত বড় সাহস, আমার গায়ে এখনও হাত তোলার দুঃসাহস দেখাস কি করে? আগেরবার কিছু বলিনি বলে ভেবেই নিলি এবার কিছু বলবো না গি? মিরাজ হাত ছাড়িয়ে শ্রাবণের উপরে খেপে গিয়ে বলল, ছাড় আমায়, দেখ আমিও কি করতে পারি। শ্রাবণ হাত ছেড়ে দিল। মিরাজ কোনো পূর্ব সংকেত ছাড়াই শ্রাবণকে ঘুষি মারল। শ্রাবণও কম নয়। সেও মারতে মারতে সিয়ামকে বলল, সিয়াম তুই আমার গাড়ির কাছে যা। হিয়ার প্রায় যায় যায় অবস্থা। কি হচ্ছে আর এই ছেলেই বা কে? কেন বা মারামারি হচ্ছে? ওদের মাঝে কি পুরনো কোনো শত্রুতা আছে নাকি? শ্রাবণ রনিকে চোখ দিয়ে ইশারা করে মিরাজের ড্রাইভারের ইচ্ছা যেতে বলল। বলা তো যায় না, আবার পুলিশকে যেন কল দিয়ে না বসে। শ্রাবণ মিরাজকে মারতে মারতে প্রায় শুইয়ে ফেলেছে। সবাই চারিপাশে দাঁড়িয়ে আছে। কেউ শ্রাবণের উপরে কথা বলছে না। মিরাজ কোনোরকম উঠে দাঁড়িয়ে জোর গলায় বলে উঠল, আমি তখন কোনো ভুল করিনি। আমার ভালোবাসা আমি ছিনিয়ে নিয়েছি গু। শ্রাবণ দাঁত চেপে বলল, নিয়ে কি করতে পেরেছিলি? ওকে তো নিজের কাছেও রাখতে পারলি না। তবে আমায় যে ক্ষত দিয়েছিস, কষ্ট দিয়েছিস, সেটা তো তোকেও পেতে হবে গু। মিরাজ এক পা করে পিছিয়ে যেতে যেতে নিজের গাড়ির কাছে এসে চট করে রিভলভার বের করে শ্রাবণের দিকে তাক করল। হিয়া এই দেখে গাড়ি থেকে নেমে যেতে নিল। ঠিক তখন সিয়াম এসে মাথা নাড়িয়ে ভিতরেই থাকতে বলল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কাঁদতে লাগল। আল্লাহ আল্লাহকে ডাকতে লাগল, যেন শ্রাবণের বা কারো কিছু না হয়। এর মাঝে আকাশে গুরুম গুরুম মেঘ ডাকতে শুরু করল। হালকা হালকা ঝিরঝির বৃষ্টিও পড়তে শুরু করল। শ্রাবণ তাচ্ছিল্য ভরা বিস্তর এক হাসি দিয়ে মিরাজকে বলল, বড় ভুল করলি গি। পাশ থেকে রনি মিরাজের হাত থেকে অভিনব কৌশলে রিভলভারটা নিয়ে নিল। শ্রাবণ মিরাজের কলার চেপে ধরে বলল, তোর কলিজায় সাহস আছে বলা যায়। সেদিন এই শ্রাবণ কেন তোকে কিছু বলেনি জানিস? সেদিন শ্রাবণ ভালোবেসে সব কিছু নির্দ্বিধায় ছেড়ে দিল বলে কিছু বলেনি। তো আজকে কিসের জন্য স্যাক্রিফাইস করব বল? এর থেকে শত গুণ ভালো উপহার আমি পেয়ে গিয়েছি গু। মিরাজও শ্রাবণের কলার চেপে ধরে বলল, ভালোই ভালোই বলছি, আমায় ছেড়ে দে না হলে। শ্রাবণ গর্জে উঠে বলল, এই কুত্তা তুনি কাকে হুমকি দিস হ্যাঁ গে? বলেই মিরাজকে বেধর মারা শুরু করল। মারতে মারতে বলল, আজ তোকে কুপিয়ে কুপিয়ে মেরে তারপর তোকে বক্সে ভরে তোর বাবার কাছে দিয়ে আসব গু। মিরাজের কপাল, নাকমুখ দিয়ে রক্ত পড়ছে। বৃষ্টিও বেড়ে গেল। শ্রাবণের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপটে গিয়েছে। সবাই ভিজে গেল, তবুও এক চুলও নড়ল না। শ্রাবণ মিরাজের মুখোমুখি বসে পড়ল। মিরাজ মাথা তুলে তাকিয়ে হাসল। শ্রাবণ মিরাজের চুলের মুঠি ধরে বলল, মনে আছে এইভাবে ধরেছিলি?
সেদিন যেভাবে আমাকে মেরেছিলি ঠিক সেইভাবেই তোকে আজ মারগুলো ফিরিয়ে দিব গো। মিরাজ তখনও হেসে বলল, শুনলাম আজ বিয়ে করেছিস। বউ নাকি সুন্দর? নিয়ে এসেছিস নাকি? শ্রাবণের মেজাজ আরও খারাপের পথে। রাগে হিরহির করে বলল, তোর মতো বেইমানের মুখে আমার বউয়ের কথা মানায় না গে। মিরাজ উঠে বসে বলল, বাব্বাহ কি ভালোবাসা রে! তো আগের জনকে ভুলতে পেরেছিস কি? নাকি এক মনে একসাথে দুটোকে? শ্রাবণ পাশ থেকে ধারালো অস্ত্রটা নিয়ে মিরাজের এক হাতে আঘাত করে। সাথে সাথে রক্ত পড়তে শুরু করে। মিরাজ আরেকটা হাত ক্ষত জায়গায় রাখল। ব্যথায় ছটফট করে উঠে দাঁড়াল। এলোমেলো পায়ে পালাতে চাইল। কিন্তু দেহ কি আর যেতে চায়? শ্রাবণ উঠে মিরাজের পেছন পেছন যায়। আবারও আঘাত করে মিরাজের পিঠে, তবে খুব গভীরভাবে করে না। মিরাজ পিঠ বেঁকিয়ে উবু হয়ে পড়ে যায়। শ্রাবণ এগিয়ে এসে মিরাজের পাশে বসল। আর বাধা গলায় বলে উঠল, ভালোবাসা এমনই রে। আর ভালোবাসতে জানিস তুনি? যদি ভালোবাসতেই জানতি তাহলে ওকেও ধরে রাখতে পারতি। আর বললি আমার কথা। আমার ওকে নিয়ে কোনো আফসোস নেই। আফসোস সেই দিনগুলোর, যে দিনগুলোতে আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম। হসপিটালে মাসের পর মাস দিন কাটিয়েছিলাম হিয়া গাড়ি থেকে নামার চেষ্টা করেছে অনেক, কিন্তু পারেনি। সিয়াম শেষমেশ গাড়ি লক করেই রেখেছিল। মিনিট 10 পরে পুলিশের গাড়ির শব্দ পাওয়া গেল। সিয়াম গাড়ি আনলক করে থেকে নেমে গেল। হিয়াও এই সুযোগে গাড়ি থেকে নেমে গেল। শ্রাবণ উঠে দাঁড়াল। মিরাজের কোনো সেন্স নেই। পুলিশের গাড়িটা এদিকেই আসছে। হিয়া বুঝতে পারছে এখন কি হতে পারে। পুলিশ শ্রাবণকে এসে ধরে নিয়ে যাবে। শ্রাবণের সাদা পাঞ্জাবিতে রক্ত লেগে আছে। বুঝতেও পারবে শ্রাবণই ওকে মেরেছে। হিয়া লেহেঙ্গাটা ধরে দৌড়ে এসে শ্রাবণের সামনে দাঁড়াল। শ্রাবণ হিয়াকে বলল, তুমি এখানে এসেছ কেন? গাড়িতে যাও। হিয়া শ্রাবণকে ধরে কাঁদতে কাঁদতে বলল, পুলিশ আসছে। আপনাকে ধরে নিয়ে যাবে। চলুন না পালাই। তুমি গাড়িতে গিয়ে বসো। ধরে নিয়ে গেলে যাবে। আফসোস নেই। যা ইচ্ছে ছিল সব পূরণ করতে পেরেছি। ও যেভাবে মেরেছিল আমিও শোধ তুলেছি। তুমি গাড়িতে যাও। ওরা তোমাকে বাড়িতে নিয়ে যাবে। আমি ওদের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে আসছি গু। ওরা যদি আপনাকে ধরে নিয়ে যায় তখন? বলতে বলতে পুলিশের গাড়ি এসে হাজির। হিয়া ভয় পেয়ে শ্রাবণকে বলল, শুনুন না, আপনি এখানে থেকে চলে যান। আপনার গায়ে লাগা রক্ত দেখে আপনাকে ওরা ধরে নিয়ে যাবে। প্লিজ চলে যান। পুলিশগুলো বড় বড় ছাতা নিয়ে এসে দাঁড়াল। দুজন পুলিশ মিরাজের রক্তাক্ত শরীরটা সোজা করে দেখল। বেঁচে আছে বলে মিরাজের ড্রাইভার গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। পুলিশ অফিসারটি শ্রাবণের দিকে এগিয়ে এল। হিয়া কিছু না ভেবেই শ্রাবণের হাত থেকে ছুরিটা নিয়ে শ্রাবণের সামনে দাঁড়াল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে শ্রাবণ হিয়াকে কিছু বলতেও পারল না। পুলিশ অফিসারটা হিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কি ওকে মেরেছেন? হিয়া কোনো কিছু না ভেবেই বলে উঠল, আমি মেরেছি ওই লোকটাকে গি। পুলিশ অফিসার পেছনে শ্রাবণের দিকে তাকালেন। ওকে ভালো করে চেনেন। শহরের নামকরা বিজনেসম্যান তৌকির চৌধুরীর ছেলে। শ্রাবণের শরীরে রক্ত লেগে থাকায় তিনি আন্দাজ করতে পারছেন কি হয়েছে। আরেকজন পুলিশ এসে হিয়ার হাত থেকে ধারালো ছুরিটা নিয়ে নিল। পুলিশ অফিসারটি হিয়াকে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না উনাকে আপনি মেরেছেন গু। হিয়া বলল, আমিই মেরেছি গু। কেন মেরেছেন? আমার পেছনে যিনি সে আমার হাসব্যান্ড। আজ আমাদের বিয়ে হয়েছে। আমাদের উপরে এই ছেলে হামলা করতে এসেছে বলে ওকে আমি মেরেছি গিয়ে। পুলিশ অফিসার শ্বাস ছেড়ে বললেন, দেখুন, মিথ্যে বলবেন না। যদি ভেবে থাকেন আপনি আপনার স্বামীকে বাঁচাতে পারবেন তবে সেটা ভুল। যদি আপনি মেরে থাকেন তাহলে আপনাকে নিয়ে যাব। আর আপনার হাসব্যান্ড মেরে থাকলে তাকেও নিয়ে যাব। আইন সবার জন্য সমান গু। শ্রাবণ হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে কর্কশ গলায় বলল, তুমি পাগল হয়ে গিয়েছ? কি বলছ? বলছি না আমি ম্যানেজ করে নিব। গাড়িতে উঠে বসো। পুলিশ অফিসারটি বাঁকা হেসে আরেকজন পুলিশকে বলল, এই যাও, মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠাও। শ্রাবণ হিয়াকে সরিয়ে দিয়ে পুলিশ অফিসারের সামনে এসে দাঁত কিরমির করে বলল,
এই মনিরের চামচা, তুমি কাকে ধরে নিয়ে যেতে চাস তুমি চিনিস? তোর কলিজাটা টান দিয়ে বের করব গো। পুলিশ অফিসার দমে না গিয়ে বলল। ভালো করে কথা বলুন। একজন অন ডিউটি পুলিশ অফিসারের সাথে এই বিহেভ করতে পারেন না গিয়ে। শ্রাবণ ধমকে উঠে বলল। তুমি কিসের অন ডিউটি পুলিশ অফিসার? সবসময় তো ঘুষের ধান্দায় থাকিস। আমার মাথা কিন্তু ঠিক নেই, যদি বাঁচতে চাস তাহলে চলে যা। না হলে চাকরি বাঁচাতে হিমশিম খাবি গু। পুলিশ অফিসার সে ফোন বের করে তার হেড যে এসআই তাকে কল দিল। বলল, স্যার, আমি আনোয়ার বলছি। একটা মারামারি হয়েছে এখানে। মেয়েটা নিজেই স্বীকার করছে সে ছেলেটাকে খারাপভাবে মেরেছে। ওকে নিয়ে যেতে চাচ্ছি। আপনি কি বলেন? আজকে থানায় নিয়ে আসেন। ওকে স্যার। শ্রাবণ শক্ত গলায় বলে উঠল। এই হিয়া, গাড়িতে গিয়ে উঠো। এই চামচার কথায় তুমি যাবে না গিয়ে। পুলিশ অফিসার বললেন। এই মেয়ে যদি গাড়িতে উঠে তাহলে আপনি চলুন শ্রাবণ চৌধুরী। শ্রাবণ গর্জে উঠে বলল। এই চামচা, তুই কি বলছিস? তুই যে এই বিহেভ করছিস, আমি যদি চাই তাহলে সকাল হওয়ার আগে তোর চাকরি থাকবে না গ। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন। আইন সবার জন্য সমান। তাই নিয়ে যাচ্ছি, বুঝলেন? এত প্রমাণ দেখার পরও আমি ছেড়ে দিয়ে যেতে পারব না। হয় আপনি চলুন, নয় আপনার ওয়াইফ আপনি চলুন ক। শ্রাবণ কোনো মূল্যেই তার হিয়াকে নিয়ে যেতে দিবে না। সাথে সাথে ফোনটা বের করে তার মাকে কল দিল। সাবিহা চৌধুরী কল ধরে বললেন। শ্রাবণ, তোমরা কোথায়? বৃষ্টি শুরু হলো, এখনও পৌঁছালে না কেন? শ্রাবণ রেগে গিয়ে বলল। এসব কথা রাখো, তোমার ভাইকে ফোন দাও। কেন, কি হয়েছে? শ্রাবণ স্পষ্ট গলায় হলে উঠল। মিরাজকে মেরেছি। আর এই মনিরের চামচা পুলিশটা একটা বুকে ধরে নিয়ে যাবে গু। সাবিহা চৌধুরী ছোট্ট করে বললেন। পুলিশের নাম কি? আনোয়ার। রাখছি। মিনিট 5 পরেই পুলিশ অফিসারের ফোনে কল আসে। আপনি একটু আগে যে বললেন একটা মেয়েকে ধরতে চান, সেটা আমার কে হয় জানেন? নো স্যার। এক্ষুনি ওখানে থেকে চলে আসুন গ। কিন্তু স্যার, এখনকার কিছু করার দরকার নেই। সকাল হোক, আমি দেখে নিব। ইমিডিয়েট চলে আসুন। আমার যেন আর একটা কথাও বলতে না হয়। ওকে স্যার। পুলিশ অফিসারটি চলে গেলেন। শ্রাবণ হিয়াকে ধমকে উঠে বলল। তোমাকে বলেছিলাম না গাড়িতে থাকতে। সিয়াম রনি তোমাকে অ্যালার্ট করেনি। তাহলে এসেছ কেন? যাও, গাড়িতে বসো। হিয়া শ্রাবণকে ধরে কাদো কাদো মুখ নিয়ে বলল। আমার সাথে চলুন। আমি আপনাকে ছাড়া যাব না গি। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে কোনো কথা না বলে হিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসল। শ্রাবণ একপাশে বসল। হিয়া শ্রাবণের কাছে ঘেঁষে এসে বসে রইল। গাড়ি ছুটল বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে শ্রাবণ কিছুটা নরম হল। ভাবল হিয়া তো ভুল কিছু করেনি। ও যা করেছে ভয় পেয়েই করেছে। ও ওর ভালোবাসাকে বাঁচাতেই নিজের কাঁধে সব দোষ নিয়েছে। হিয়া শ্রাবণকে ধরে কাঁদছে। শ্রাবণ হিয়াকে সোজা করে মোলায়েম কণ্ঠে বলল। ভয় পেয়েছিলে বুজান? হিয়া শ্রাবণের বুকে মুখ গুজে বলল। ভীষণ ভয় পেয়েছি। উনাকে এভাবে মারলেন কেন? ও আমাকে একদিন এইভাবেই মেরেছিল। ওকে তো আজকে তেমনভাবে মারিনি। ও আমাকে এর থেকে বেশিই মেরেছিল। তখন পুলিশকে বলা হয়েছিল। এরপরে ওকে জেলে নেওয়ার সাথে সাথে কই থেকে যেন জামিন করে বের করেছিল, তার পরের দিন আবার দেশ ছেড়েই পালিয়েছিল। আমার মনে হয় আমি ভুল কিছু করিনি গিয়ে। হিয়া কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। কেন মেরেছিল? আমি তো জানি না, আমাকে বলবেন গু। পরে বলবো। এখন কান্না থামাও। শ্রাবণ হিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলো। সাবিহা চৌধুরী হিয়াকে বরণ করে ঘরে তুললেন। শ্রাবণের শরীরের দিকে তাকিয়ে তৌকির চৌধুরী বললেন। শ্রাবণ, হিয়াকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হও। এরপরে একটু আমার রুমে এসো। শ্রাবণ হিয়াকে নিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। কামাল হিয়ার লাগেজটা নিয়ে উপরে রুমে দিয়ে গেল। হিয়া নর্মাল একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলে শ্রাবণও ঢুকল। হিয়া চুলটা মুছতে মুছতে বিছানায় বসল। শ্রাবণ শাওয়ার নিয়ে বের হল, শুধু টাওয়াল পরে। উন্মুক্ত শরীরটা চকচক করছে। শ্রাবণ যেই পেছন ফিরে কাভার্ড খুলতে যাবে ঠিক তখন হিয়ার চোখ যায় শ্রাবণের উন্মুক্ত পিঠের দিকে।
পিঠের মাঝখানে লম্বা একটা কাটা দাগ, যা দেখে হিয়ার শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। হিয়া সাথে সাথে জিজ্ঞাসা করল, পিঠে ব্যথা পেলেন কি করে? শ্রাবণের সোজা জবাব, মিরাজ কোপ মেরেছিল। হিয়ার কেমন যেন কষ্ট হল। কাটা দাগ এতটাই গভীর ছিল যে ওর ভীষণ কান্না পাচ্ছিল। শ্রাবণ টি-শার্ট পরে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকল। ট্রাউজার পরে এসে রুম থেকে বেরিয়ে গেল। সেই যে বের হল সকালে রুমে ফিরল। হিয়া তখন গভীর ঘুমে। শ্রাবণ রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে হিয়ার কপালে হাত রাখল। পরম আবেশে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। রাতে হিয়ার এত সাহসের কথা মনে হতেই নিজেই মুচকি হাসল। হিয়ার কপালে চুমু খেল। হিয়া শ্রাবণের অস্তিত্ব বুঝতে পেরে শ্রাবণকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে রইল। এর মাঝেই রুমের দরজায় নক করলেন সাবিহা চৌধুরী। শ্রাবণ রাগে দাঁত চেপে উঠে বসল, সাথে হিয়ারও ঘুম ভেঙে গেল। হিয়াও বসল। শ্রাবণ দরজা খুলে দিল। সাবিহা চৌধুরী বললেন, হিয়া কোথায়? উঠেছে? হুম, উঠেছে। ওকে নিচে ডাকছে। পুলিশ এসেছে। হিয়া বিছানায় থেকে নেমে শ্রাবণের হাত ধরে বলল, পুলিশ কেন এসেছে? উনাকে কি ধরে নিয়ে যাবে? হিয়া ভয় পেয়েই শ্রাবণকে জড়িয়ে ধরে রইল। সাবিহা চৌধুরী শ্রাবণকে বললেন হিয়াকে নিয়ে নিচে আসতে। শ্রাবণ হিয়াকে বোঝাতে বোঝাতে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠাল। হিয়া ফ্রেশ হয়ে বের হয়ে এসে শ্রাবণকে বলল, আপনি প্লিজ নিচে যাবেন না। যদি ওরা আপনাকে নিয়ে যেতে চায়। আমি কথা বলে আসছি। হ্যাঁ। শ্রাবণ হিয়ার কথায় কি উত্তর দিবে জানে না। হিয়া কালকের সেই মারামারির দৃশ্যটা দেখার পরে থেকেই এমন ভয় আছে শ্রাবণকে নিয়ে। শ্রাবণ হিয়াকে নিয়ে নিচে নামল। ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর ভাই শাহাদত হোসেন, এই জেলার পুলিশ হেড, তিনি সহ আরও অনেকজন পুলিশ। মহিলা পুলিশও আছে ৩ জন। এবং ওদের সাথে আনোয়ার নামের সেই পুলিশ অফিসারও এসেছেন। হিয়া ভয়ে শ্রাবণের টি-শার্ট ধরে রইল। শ্রাবণ কোনো দিক না তাকিয়ে তার মামা শাহাদত হোসেনকে বলল, মামা কি হয়েছে? শাহাদত হোসেন বললেন, বলতে গেলে একটা ঝামেলায় বেঁধে গিয়েছে। পুলিশ অফিসার নিজে বলছে তোমার ওয়াইফ মানে হিয়ার কাছে কালকে ছুরি পেয়েছেন। আর তোমার ওয়াইফ স্বীকারও করেছে সে নাকি মিরাজকে মেরেছে। এখানে পুলিশ অফিসার সহ আরও কয়েকজন পুলিশও উপস্থিত ছিল। এখন ওকে আমাদের সাথে যেতে হবে। শ্রাবণ হিতাহিত রেগে গিয়ে বলল, আমার বউ কোথাও যাবে না। মেরেছি আমিও, যাবে কেন? আর এগুলো ওই চামচাই করেছে। শাহাদত হোসেন নিজে উঠে দাঁড়িয়ে বললেন, মামা একটু শান্ত হও। আমার সাথে একটু সাইডে চলো। শ্রাবণকে শাহাদত হোসেন টানতে টানতে নিয়ে গেলেন অন্য একটা রুমে। আর বললেন, শ্রাবণ, বোঝার চেষ্টা করো। তোমার বিষয়টা আমি জানি। এখন এটা মনিরের চাল। এখন যদি হিয়াকে না নিয়ে যাওয়া হয় তাহলে পরিবেশটা আরও তোলপাড় হয়ে যাবে। মিরাজ যে দোষ করেছে ওরা সেটা দেখবে না। আর ওরা পাল্টা চাল চেলে হিয়াকে ধরেছে। আপাতত হিয়াকে নিয়ে যেতে দাও। আমি 1 ঘণ্টা পরেই জামিনের ব্যবস্থা করে দিব গো। শ্রাবণ টান টান গলায় বলে উঠল, মামা, হিয়াকে নিয়ে গেলে, অর্থাৎ শ্রাবণ চৌধুরীর ওয়াইফকে নিয়ে গেলে এই চৌধুরী বাড়ির রেপুটেশন কোথায় যাবে ভেবে দেখছ? আমি মেরেছি, আমাকে নিয়ে যাও। আমি সারা জীবন জেলে থাকলেও কেউ কিচ্ছু কথা বলার সাহস পাবে না। ওকে এখানে জড়ানোর কি দরকার? শাহাদত হোসেন শ্রাবণের কাঁধে হাত রেখে বললেন, প্লিজ শ্রাবণ, তুমি বিষয়টা ভেবে দেখো। ওকে যদি না নিয়ে যাই তাহলে তোমার পুরো ফ্যামিলির উপরে কি ঝড় আসবে ভেবে দেখেছ? ওরা এমনিই ফাঁদ পেতেই রয়েছে। এখন কি ওদেরকেই জিততে দিবে? হিয়াকে নিয়ে যেতে দাও। না মামা, আমি ওকে নিয়ে যেতে দিব না। যদি এতে আমার পুরো ফ্যামিলির রেপুটেশন খারাপ হয় হোক, আমার এতে কিচ্ছু আসে যায় না। শ্রাবণ, এখন হিয়াকে নিয়ে গেলে আমরা ওদের একটা ভালো শাস্তি দিতে পারব গো। মানে? এখন হিয়াকে নিয়ে গিয়ে আমরা মামলাটাকেই অন্যদিকে ঘুরিয়ে দিতে পারব। কোর্টে গিয়ে হিয়া নিজে বলবে যে ওদের উপরে হামলা করতে এসেছিল এবং ওর হাসব্যান্ডকে মারতে এসেছিল বলে ও মেরেছে। কিন্তু মামা, আমি ওকে নিয়ে যেতে দিব না। আরে মামারে, একটু বোঝার চেষ্টা করো বাবা। শুধু নিয়ে যেতে দাও। আমি 8 ঘণ্টার মধ্যে ওকে বাড়িতে পাঠিয়ে দিব গো। মামা, আমাকে নিয়ে যাও। ওকে নিয়ে যেতে দেব না আমি। অভিযোগটাই তোমার ওয়াইফের নামে।
মনির নিজে অভিযোগ করেছে। আমি তোমাকে কিভাবে নিয়ে যেতে বলবো? ওরা জানে যে তোমার দুর্বল পয়েন্টই হিয়া। তুমি নরম হয়ে গেলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। শ্রাবণ ধপ করে বসে পড়ল। হিয়ার জন্য ভীষণ কান্না পাচ্ছে। ওকে বাঁচাতে গিয়ে নিজেই কি করে বসল। হিয়া যদি তখন না আসত তাহলে এখন এগুলো হতো না। মনির সাহেব এমনেই কোনো ফাঁক পাচ্ছিলেন না। হিয়ার করা কাজে সে আরও উঠে পড়ে লেগেছে। আর রইল ওই পুলিশকে তো শ্রাবণ পরে দেখে নিবে। এখন হিয়াকে কি করা যায় সেটাই ভাবছে শ্রাবণ। শ্রাবণ ওকে কোনো মূল্যেই নিয়ে যেতে দিবে না, এতে যা হওয়ার হোক। এদিকে হিয়াকে ধরে সাবিহা চৌধুরী কাঁদছেন। তকির চৌধুরী উঠে গিয়ে শাহাদত হোসেনের কাছে এলেন। শ্রাবণকে বসে থাকতে দেখে তিনি শ্রাবণের কাঁধে হাত রেখে ডাকলেন, শ্রাবণ। শ্রাবণ মাথা তুলে তাকিয়ে বলল, বাবা, আমি হিয়াকে নিয়ে যেতে দেব না। আমরা কি হিয়াকে যেতে দিতে চাইছি বলো? এখন যদি ওকে নিয়ে না দিতে চাও তাহলে কি হবে ভেবেছ? তাই বলে আমি ওকে যেতে দিব? কোনোমতেই না। দরকার হলে আমি যাব। কিন্তু কুত্তার বাচ্চারা মামলাটা এমনভাবে দিয়েছে কিছু বলার নেই। আর ওই পুলিশ চামচা ও কি দেখেনি সব তো দেখেছে, বুঝেওছে। তাহলে হিয়াকে কেন দোষারোপ করছে? শাহাদত হোসেন তারা দিয়ে বললেন, শ্রাবণ, কে কেমন সব বুঝতে পেরেছি। ওরা তুমি হিয়া নিয়ে যেতে দাও, আমি ওইদিকে সব সামলে নিব। শ্রাবণ উঠে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল, তোমরা যাও, আমি নিজে ওকে নিয়ে থানায় আসছি। তবু ওকে পুলিশের গাড়িতে যেতে দিব না। আর যত টাকা লাগে মামলাটা শেষ করার ব্যবস্থা করো। এরপরে দেখবে শ্রাবণ কি করতে পারে। সবকটাকে পিস পিস করে লবণ মাখাবো। কুত্তার বাচ্চাদের একটাকেও ছাড়ব না। শ্রাবণ রেডি হয়ে হিয়াকে নিয়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু পুলিশদের গাড়ি। তকির চৌধুরী শ্রাবণদের সাথে যাচ্ছেন। তিনি হামিদ শিকদারকে ফোনে সব বললেন। তিনিও রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এলেন থানায়। হামিদ শিকদার এসে কত কিছু করে নিজের মেয়ের জামিন নিজেই করালেন। দুপুরের দিকে শ্রাবণ, হিয়া, তকির চৌধুরী আর সাবিহা চৌধুরী চারজনে একসাথে বাড়িতে ফিরে এলেন। শ্রাবণ ওদের নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। হিয়া রুমে এসে শাওয়ার নিয়ে বসেছিল। সাবিহা চৌধুরী হিয়ার জন্য উপরে খাবার নিয়ে এলেন। হিয়া তাকে দেখে দাঁড়াল। সাবিহা চৌধুরী সোফার টেবিলে খাবারটা রেখে হিয়াকে নিয়ে বসালেন। হিয়ার চোখমুখ ফুলে গিয়েছে কান্না করতে করতে। কাউকে বুঝতে দিচ্ছে না। সাবিহা চৌধুরী হিয়াকে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিলেন। খাইয়ে দিতে দিতে বোঝানোর কণ্ঠে বললেন, ভুল দোষ মানুষের মধ্যেই হয়। তুমি তো নিজে কিছুই করনি। নিজের মনকে শক্ত করো। আমার ভাই আছে, শ্রাবণ আছে, আর এর থেকেও বড় তোমার বাবা আছে। কিচ্ছু হতে দেবে না। আর যারা এমন করেছে তাদের সবটাকেই দেখে নিবে। হিয়া মাথা নাড়িয়ে খেতে শুরু করল। এর একটু পরে শ্রাবণ এলো রুমে। সাবিহা চৌধুরী চলে গেলেন। হিয়া বিছানায় এসে শুয়ে পড়ল। শরীরটা খুব ক্লান্ত লাগছে এর জন্যে। শ্রাবণ শাওয়ার নিয়ে এসে জামাকাপড় পরে হিয়ার কাছে এসে বসল। হিয়া উঠে বসল। শ্রাবণের কাঁধে মাথা রাখল। শ্রাবণ ধীর গলায় বলে উঠল, মন খারাপ তাই না? শুধু কালকের দিনটা সময় দাও, সব ঠিক করে দেব। হিয়া শ্রাবণের মুখ পানে তাকাল। মনে মনে ভাবল ওকেই শক্ত হতে হবে। না হলে ওর দেখাদেখি শ্রাবণও মনমরা হয়ে থাকবে। ওর সামনে হাসি খুশি থাকতে হবে। হিয়া শ্রাবণের দুগালে হাত রেখে নিজের দিকে করে হেসে বলল, জামাইজান, আমার শুধু আপনাকে কাছে চাই। খুব করে চাই। আপনি এভাবে আমার পাশে থাকবেন সবসময়। শ্রাবণ হিয়ার দিকে ভালো করে ঘুরে হিয়ার গালে হাত রেখে বলল, হুম, সবসময় পাশে থাকব। হিয়া জাপটে জড়িয়ে ধরল। শ্রাবণ হিয়ার চুলগুলো মেলে দিতে দিতে বলল, এইবারই শেষ, এরপরে আমাকে বাঁচাতে নিজেকে এভাবে উপস্থাপন করার দরকার নেই। যদি এরকম কিছু দেখি তাহলে তুলে আছাড় মারব। হিয়া হেসে বলল, আপনি আছাড় মারলে আমি আমার শ্বশুরশাশুড়িকে বলে দিব। তখন কোথায় যাবেন? শ্রাবণ শয়তানি করে বলল, আমি আমার শ্বশুরের কাছে চলে যাব। শোধবোধ। হিয়ার কথার মাঝে শ্রাবণ হিয়ার ব্লাউজের ফিতার দিকে তাকাল। ফিতাটা ভালো করে বাঁধেনি। শ্রাবণ আলগোছে বেঁধে দিতে লাগল।
ঘাড়ে শ্রাবণের হাতের স্পর্শ পেতেই হিয়া নড়েচড়ে শ্রাবণের বুক থেকে উঠতে চাইল, কিন্তু শ্রাবণ আরও শক্ত করে হিয়াকে ধরে নিজের বুকেই রেখে দিল। শ্রাবণ হিয়ার ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু খেল। পরপর কয়েকটা চুমু খেল। হিয়া শ্রাবণের টি-শার্ট আরও শক্ত করে খামচে ধরল। পায়ের পাতা শিরশির করে উঠল। এই এক নতুন অনুভূতি, যা আগে কখনো হয়নি। মিনিট পাঁচেক পরে তৌকির চৌধুরী এলেন। রুমের বাহিরে থেকে ডাকলেন শ্রাবণকে। শ্রাবণ, রুমে আছো কি? শ্রাবণ হিয়াকে ছেড়ে দিল। শ্রাবণের মুখপানে তাকাতেই হিয়া লজ্জায় লাল হয়ে গেল। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুয়ে একটু ঘুমাও, আমার ফিরতে দেরি হবে। এখন যাব মামার সাথে কথা বলতে, আর তোমাদের বাসায়ও যাব আঙ্কেলের সাথে কথা বলতে, আবার ওখানে থেকে যেতে হবে মিরাজের ড্রাইভারের বাসায়। ফিরতে অনেক রাত হবে। আর রাতে ফোনটা কাছে রেখো গু। হিয়া মাথা নাড়িয়ে শ্রাবণের সাথে সাথে রুমের দরজা পর্যন্ত এল। শ্রাবণ রুমে থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, কিছু লাগবে? উহু, কিচ্ছু লাগবে না গি। ওকে, আর কিছু দরকার হলে কল দিও। আচ্ছা গি। শ্রাবণ তৌকির চৌধুরীর সাথে চলে এল। নিচে নেমে তার মাকে বলল, আম্মু, হিয়াকে দেখো। আমি আসছি। সাবিহা চৌধুরী বললেন, ঠিক আছে, সাবধানে যেও। হুমুঙ্ঘ। পরদিন। আজ এক বাবা তার মেয়েকে বাঁচাতে কোর্টে হাজির। কালকে এখানে থেকে সেখানে কত জায়গায় দৌড়ঝাঁপ দিলেন শুধু মেয়ের জন্য। বারবার কান্নায় ভেঙে পড়ছেন। এখন হিয়ার কথাগুলো ভীষণ করে মনে পড়ছে। হিয়া বারবার বলেছিল, বাবা, আমি যদি কোনোদিন কোনো ভুল করি, জেলে যাই, তুমি কিন্তু ছাড়িয়ে আনবে। আমি কিন্তু কোনো টাকা দিতে পারব না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই দিনটাই এলো। হিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হামিদ শিকদার জজের কাছে কথা বলার পারমিশন নিয়ে কথা বলতে গিয়েও আবার এসে নিজ জায়গায় বসে পড়লেন। সবার আড়ালে টিস্যু দিয়ে চোখ মুছলেন। নিজের মেয়ে দোষ না করেও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দেখে তার খুব কষ্ট হচ্ছে। তিনি মনকে শক্ত করে আবারও উঠে দাঁড়ালেন। হিয়া তার বাবাকে দেখে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাহাদত হোসেন আর শ্রাবণের কথা অনুযায়ী হিয়া কোর্টে বলল, মিরাজ ওদের উপরে হামলা করেছিল। সবাই পালিয়ে গেলেও মিরাজ পালায়নি। এমনকি মিরাজ ওকে বাজে বাজে কথা বলেছে একথাও হিয়া বলে দিয়েছে। আর ওর সম্মান আর ওর হাসব্যান্ডকে বাঁচাতে মিরাজের উপরে ছুরিঘাত করেছিল হিয়া। আর পুলিশকেও বলেছে ওই মেরেছিল। এতে ওর দোষ কোথায়? ওর সম্মান রক্ষার্থে এমন করেছে। কোর্টের সব ঝামেলা শেষ হল। সবশেষে শাহাদত হোসেন, শ্রাবণ আর হামিদ শিকদারের এত প্রচেষ্টার ফলে হিয়া নির্দোষ প্রমাণ হল। কোর্ট থেকে বের হল সবাই। হিয়া এক কোণে দাঁড়িয়ে তার বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। হামিদ শিকদার কোনো কথা বলতে পারছেন না। তিনিও অঝরে কাঁদছেন। হঠাৎ শ্রাবণের চোখ পড়ল মনির সাহেবের দিকে। তিনি নিজেই এগিয়ে এসে শ্রাবণের সামনে দাঁড়ালেন। শ্রাবণকে বললেন, তুমি আমার ছেলেকে মেরে বড্ড ভুল করলে না তো শ্রাবণ? শ্রাবণ দাঁত চেপে বলে উঠল, বেশ করেছি মেরে। যদি আপনাদের বাপ ছেলেকে একসাথে মারতে পারতাম তাহলে মনের জ্বালা মিটত। শ্রাবণের কথা শেষ হতেই তৌকির চৌধুরী শ্রাবণকে ধরে নিয়ে গেলেন। শ্রাবণ যেতে যেতে তাকে উদ্দেশ্য করে বলল, নেক্সট বার যদি আমার ফ্যামিলির উপরে কিছু করেছেন তাহলে ভুলে যাব আপনি আমার বড় গো। মনির সাহেব রেগে চলে গেলেন। শ্রাবণরাও সবাই বাড়ি ফিরে এল। রাতে হিয়া সাবিহা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। সব ঝামেলা শেষ হওয়ার পরে হিয়ার মনে আবার আগের মতো খুশি চলে এল। শ্রাবণ বাহিরে থেকে ফিরে এল। সাথে কাব্যও চলে এল। কাব্যকে এই 2 দিন অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। কাব্যকে কোনো ঝামেলার মধ্যে ইনভলভ করতে চান না কেউই। এমনিই চারিদিকে শত্রুর অভাব নেই। তাই এই ঝামেলার জন্য কাব্যকে দূরেই রেখেছে। কাব্য এসে প্রথমে হিয়া আর সাবিহা চৌধুরীর সাথে কথা বলল। এরপরে ফ্রেশ হতে চলে গেল। শ্রাবণও হিয়াকে নিয়ে রুমে চলে এল। হিয়া এসে বিছানায় বসল। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল। হিয়া টুকটাক কথা বলার তালে তালে শ্রাবণকে বলল, আচ্ছা, আপনি না বলতে চেয়েছিলেন মিরাজ আপনাকে মেরেছিল কেন? এখন বলুন। শ্রাবণ পেছন ঘুরল না। আয়নার দিকে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে অবলীলায় বলে দিল, একটা মেয়েকে ভালোবাসতাম বলে।
শ্রাবণ যখন বলল আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম বলে মিরাজ মেরেছিল, সেটা হিয়ার বিশ্বাস হল না। আবারও জিজ্ঞাসা করল, মজা করছেন নাকি? শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, মোটেও মজা করছি না আগি। সত্যি? হুমুঙ্ঘ। হিয়ার রাগ উঠে গেল। ভাবতে লাগল, এতদিনে শুনছে কি? তাও আবার সত্যি। তাহলে শ্রাবণ কি ওকে ভালোবাসে না? হিয়ার মুখ নিমেষেই কালো হয়ে গেল। কান্নাও পাচ্ছে। তবুও শ্রাবণের সামনে প্রকাশ না করে মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, ভালোবাসে? কই দেখলাম না তো সে আপনাকে পুলিশের কাছ থেকে বাঁচাতে এসেছে গি। শ্রাবণ হাসল। হিয়ার পাশে বসে বলল, তুমি তো আমায় ভালোবাসো। সে আসার দরকার কি? হিয়া বিছানায় থেকে নেমের আগে হনহন করে চলে যেতে যেতে বলে উঠল, এখন আসছে দরকার অদরকার বোঝাতে। একজনের জন্য মার খাবে, আবার বলবে ভালোবেসেছিল, এখন আবার বলছে তুমি তো আমায় ভালোবাসো। ঢং দেখলে বাঁচি না। আসব না আর এই ঘরে। থাকুন আপনার ভালোবাসা নিয়ে গি। হিয়ার যাওয়ার পানে তাকিয়ে শ্রাবণ হাসল। বিড়বিড় করে বলল, বাব্বাহ, এত জেলাসি। আবার দেখি ম্যাডামে রেগে যেতেও পারে। হিয়া হনহন করে নিচে নেমে এসে ড্রয়িং রুমে সোফায় বসল। ড্রয়িং রুমে কেউ নেই। কাব্য গিয়েছে ফ্রেশ হতে। আর সাবিহা চৌধুরী রুমে চলে গিয়েছে। হিয়া শ্রাবণের কথাগুলো ভাবতে ভাবতে কাঁদছে। কেউ দেখার ভয়ে আবার সাথে সাথে চোখও মুছে ফেলছে। সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে এসে হিয়াকে দেখতে দেখতে ডাইনিং টেবিলে চলে গেলেন। কাব্যর জন্য খাবার বাড়লেন। কাব্য এসে খাবার টেবিলে বসল। সাবিহা চৌধুরী দাঁড়িয়ে রইলেন। কাব্য বলল, আম্মু, আমি খেয়ে নিব। তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। আর যা লাগে নিয়ে নিস। আচ্ছা। সাবিহা চৌধুরী সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। হিয়া কি যেন ভেবে উপরে চলে আসল। সাবিহা চৌধুরীর রুমের সামনে এসে দাঁড়াল। আজকে তার শাশুড়ির ঘরেই ঘুমাবে। যাবে না ওই শ্রাবণের ঘরে। খুব রাগ করেছে। এই রাগ সহজে ভাঙার নয়। হিয়া সাবিহা চৌধুরীর রুমে ঢোকার আগে বলল, মা, আসব। আরে হিয়া যে, এসো এসো। এতে বলার কি আছে? হিয়া সোজা তার কাছে গিয়ে বিছানায় বসল। সাবিহা চৌধুরী জিজ্ঞাসা করেই বসলেন, হিয়া, কিছু হয়েছে মা? মা, আজকে আপনার কাছে থাকি। সাবিহা চৌধুরী হেসে বললেন, ঠিক আছে, থাকো। তোমার বাবা না হয় অন্য রুমে থাকবে গি। হিয়া নিজেই বলে উঠল, আপনার ছেলের সাথে রাগ করে এসেছি। যাব না ওনার রুমে। থাকুক একা একাই। সাবিহা চৌধুরী মুচকি হেসে বললেন, ঠিক আছে। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। এই 2 রাতে তো মনে হয় চিন্তায় ঘুমাতেই পারোনি গে। হিয়া মাথা নাড়িয়ে চুপচাপ বিছানায় একপাশে শুয়ে পড়ল। সাবিহা চৌধুরী ওয়াশরুমে চলে গেলেন। নিচে কাব্য বসে বসে টিভি দেখছিল। শ্রাবণ নিচে আসে। এগিয়ে এসে কাব্যর পেছনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই লাইটারটা দে তো। কাব্য তালে তালে পকেট থেকে লাইটার বের করে দিয়ে বলে উঠল, এই নাও। পরক্ষণেই কাব্যর মাথায় আসে সে কি করে বসল। তালে তালে তার বড় ভাইকে সে লাইটার দিয়েছে। কাব্য ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল শ্রাবণ রাগী চোখে তাকিয়ে আছে। কাব্য পট করে লাইটারটা নিয়ে পকেটে ভরে বলল, ভাইয়া কি যেন বলছিলে? বয়স কত তোর? 22। এখনই লাইটার পকেটে নিয়ে ঘুরিস, আবার কি হসপিটালে যাওয়ার শখ হয়েছে? কাব্য মাথা নাড়িয়ে বলে উঠল, না না, আর রাখব না গি। শ্রাবণ কাট কাট গলায় বলে উঠল, লাস্ট ওয়ার্নিং দিলাম। যদি দেখেছি তবে তোকে হসপিটালে পাঠাতে দুবারও ভাবব না গি। আর হবে না ভাইয়া। হুম। এবার বল, তোর ভাবিকে দেখেছিস? উপরেই তো গেল গ। শ্রাবণ কপাল কুচকাল। উপরে গেলে তো রুমেই যাবে। রুমে তো যায়নি। আর ছাদও তো খোলা নেই, তাহলে যাবে কোথায়? নাকি অন্য কারো রুমে? শ্রাবণ বলল, কই, আমি তো দেখলাম না। আমার রুমেও তো যায়নি গু। তাহলে কোথায় যাবে? ছাদও তো এত রাতে খোলা থাকে না গি। আম্মুর রুমে গিয়েছে কি? না, আম্মু তো ঘুমিয়ে পড়বে বলে চলে গিয়েছে। ওখানে ভাবি গিয়ে কি করবে? তাহলে যাবে কোথায়? দেখো, আশেপাশেই হয়তো আছে গি। হুমুঙ্ঘ।
শ্রাবণ পুনরায় আবারও সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে আসে। এর মাঝে আবার অফিসের ম্যানেজার কল দেয়। শ্রাবণ তার সাথেই কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ল। তকির চৌধুরী বাড়িতে ফিরে এসে রুমে ঢুকলেন। কিন্তু সাবিহা চৌধুরীর পাশে হিয়াকে ঘুমিয়ে দেখে কিছু বললেন না। সোজা ওয়াশরুমে চলে গেলেন। ফ্রেশ হয়ে বের হতেই সাবিহা চৌধুরী বলে উঠলেন, শ্রাবণের বাবা, আজ হিয়া আমার সাথে থাকবে। তুমি একটু অন্য রুম ম্যানেজ করে নাও। তকির চৌধুরী হেসে বললেন, হিয়া থাকছে এ তো ভালো কথা। তাহলে ওকে নিয়ে থাকো। আমি অন্য রুমে যাচ্ছি গু। তকির চৌধুরী রুমের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দরজা চাপিয়ে চলে গেলেন। সাবিহা চৌধুরী হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। হিয়া কখন ঘুমিয়ে পড়েছে বলা মুশকিল। এদিকে তকির চৌধুরী অন্য রুমে আর গেলেন না, কাব্যর রুমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কাব্য মাত্রই এসে শুয়েছে। তকির চৌধুরী এসে বললেন, কাব্য। হ্যাঁ, বলো। আজকে রাতটা কি তোমার সাথে বেড শেয়ার করে থাকতে পারবো? আরে এসো। বলার কি আছে গি? না, তবুও বললাম ঘ। তকির চৌধুরী কাব্যর পাশে শুয়ে বলে উঠলেন, হিয়া তোমার আম্মুর সাথে ঘুমিয়েছে তাই অন্য রুমে থাকতে গিয়েছিলাম। কিন্তু অন্য রুমে একা একা ভালো লাগছিল না, তাই চলে এলাম ঘ। ওহ, আর ভাইয়া মনে হয় ভাবিকে খুঁজছে ঘ। খুঁজছে? হুম। দাঁড়াও, আমি বলে আসি। তকির চৌধুরী কাব্যর হাত ধরে বলে উঠলেন, আরে বলার দরকার নেই। ও একটু খুঁজে বেড়াকু। কিন্তু বাবা। আরে শুয়ে পড়ো তো। আর কয়েক মাস পরে থেকে কিন্তু তোমাকেও অফিসে ঢুকিয়ে দিব গো। ঠিক আছে গি। এদিকে হিয়াকে খুঁজে না পেয়ে শ্রাবণের মেজাজ খারাপের থেকেও খারাপ হয়ে উঠছে। মায়ের রুমেও গিয়েছিল, দেখল তার মা লাইট নিভিয়ে শুয়ে পড়েছে। তাই শ্রাবণ নিচে চলে এলো। ড্রয়িং রুমে এসে একের পর এক কাচের জিনিসগুলো ভেঙে ফেলছে। সাবিহা চৌধুরী শুনতে পেলেন কিন্তু কিছু আঁচ করতে পারলেন না। তিনি উঠতে চাইলেন কিন্তু হিয়া তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে বলে উঠতে পারলেন না। শ্রাবণ রাগে গটগট করে পা ফেলে উপরে চলে এলো। শব্দ করে কাব্যর রুম খুলে ভিতরে চলে এলো। তকির চৌধুরী আর কাব্য উঠে বসল। কাব্য সাথে সাথে বলে উঠল, ভাইয়া, ভাবি আম্মুর রুমে ঘুমিয়ে পড়েছে গু। শ্রাবণ দাঁত চেপে বলে উঠল, এই জানিস যখন এখন বলছিস কেন? আসলে বাবা মাত্র বলল। শ্রাবণ কোনো কথা না বলে রুমের দরজা খোলা রেখেই চলে গেল। কাব্য বিছানায় থেকে নেমে দরজা লাগাতে গেল। কিন্তু মনে মনে ইচ্ছে জাগল শ্রাবণের রাগটা দেখতে। কাব্য রুম থেকে বেরিয়ে তার আম্মুর রুমের দিকে চলে গেল। শ্রাবণ তার আম্মুর রুমে এসে দরজা খুলে লাইট জ্বালিয়ে দিল। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ কি হয়েছে? কিছু হয়নি। আর হিয়া এখানে এলো, ওকে এখানে রাখলে কেন? হিয়া বলত যে তোমার সাথে রাগ করে এসেছে। আর আবদার করে বসল যে আমার সাথে থাকবে। শ্রাবণ হিয়ার উপরে থেকে চাদর সরিয়ে দিল। এরপরে আলগোছে পাজা কোলে তুলে নিয়ে বের হয়ে গেল। সাবিহা চৌধুরী পেছনে থেকে বলে উঠলেন, ওকে বকাচকা করো না। শ্রাবণ দাঁত কিরমির করে বলে উঠল, বকাচকা করব না। ঠাস করে আছাড় মারব। কাব্য এই শুনে বলে উঠল, ভাইয়া, ভাবি বুঝতে পারেনি। কিছু বলো না। শ্রাবণ অগ্নিকণ্ঠে বলে উঠল, আজ কিছু না বললে প্রতিদিনই এমন করবে। এমন শিক্ষা দিব পরে আর রুম থেকে বেরোনোর সাহস পাবে না। কাব্য আর কিছু বলল না। শ্রাবণ হিয়াকে নিয়ে চলে গেল। রুমে এসে হিয়াকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। হিয়া আরও আরাম করে শ্রাবণকে ধরে রইল। শ্রাবণ ওয়াশরুমে এসে পানি ভর্তি বাথটাবে হিয়াকে শুইয়ে দিল। হিয়া পানির স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ ধরফরিয়ে উঠল। সাথে সাথে উঠে বসে বলল, কি করলেন এইটা? আমি না ঘুমিয়েছিলাম মায়ের ঘরে? আমি নিয়ে এসেছি গু। এভাবে পানিতে ফেললেন কেন? এটা তোমার শাস্তি। হিয়া নাকমুখ কুঁচকে বলে উঠল, অসভ্য লোক, বজ্জাত লোক, খচ্চর লোক। জীবনেও বু পাবেন না। কালকে সকালেই সবাইকে বলে দিব আপনি আমাকে পানিতে চুবিয়েছে মারতে চেয়েছিলেন গু। শ্রাবণ বাঁকা হেসে হিয়ার থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। আর বলল, অসভ্য লোকের অসভ্য কাজ দেখাব এখন। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, যা ইচ্ছে তাই দেখান, তবুও আপনার সাথে থাকব না। শ্রাবণ উঠে ওয়াশরুমের সব টাওয়াল নিয়ে রুমে চলে গেল।
এরপরে ওয়াশরুমের দরজা লক করে বিছানায় এসে বসল। উচ্চকণ্ঠে বলে উঠল, ভেজা কাপড়ে থাকো। দেখি কতক্ষণ থাকতে পারো। আমিও দেখি তোমার জেদ কতদূর। উপস, ভুল হল বুজান। বলা উচিত তাহসির চৌধুরী শ্রাবণের ওয়াইফের দম কতটুকু। হিয়ার আগে ওয়াশরুমের দরজায় হাত দিয়ে বাড়ি মেরে বলল, যাব না আপনার কাছে গি। হিয়া চুপচাপ একটা জায়গায় বসল। কতক্ষণই বা ভেজা কাপড়ে থাকবে? টাওয়ালগুলোও নিয়ে গিয়েছে। তাই কি ওর সময় আসবে না, তখন ইচ্ছেম তো দিবে। কিন্তু এখন কি করবে? হিয়া ভাবতে থাকল, কি করা যায়। এদিকে শ্রাবণ কাভার থেকে হিয়ার জন্য জামাকাপড় বের করল। ওর রাগ উঠারও কারণ আছে, সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করছিল, আসেনি। শেষমেশ দেখল আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শ্রাবণ হিয়ার জামাকাপড় আর টাওয়াল নিয়ে বসে রইল। হিয়া ওয়াশরুমে বসে ফন্দি আঁটছিল। এর একটু পরেই উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে নাটক করে বলে উঠল, এই যে শুনুন না, একটু খুলুন। আমার শরীর খারাপ লাগছে, একটু খুলুন না। শ্রাবণ হিয়ার শরীর খারাপ শুনে চট করে উঠে ওয়াশরুমের দরজার খুলে দিয়ে দাঁড়াল। হিয়া ভাবতে পারেনি সাথে সাথে দরজা খুলে দিবে, তাই ফিক করে হেসে দিল। শ্রাবণ ভ্রু উঠিয়ে বলে উঠল, কি হয়েছে? কই শরীর খারাপ? তুমি না হাসছ? হাসছি তো, কি হয়েছে? আমার জামাকাপড় দিন। দেব না ঘি? তাহলে হাতে রেখেছেন কেন? দিন। শ্রাবণ আবারও ওয়াশরুমের দরজা চাপিয়ে দিয়ে বলল, থাকো, তোমাকে বাহিরে বের করব না। তুমি যে পর্যন্ত সরি না বলবে সে পর্যন্ত খুলব না। খুব বীর দেখিয়ে তো গিয়েছিলে আম্মুর রুমে ঘুমাতে, আমিও দেখব আম্মু এখন তোমাকে বাঁচাতে আসে নাকি। আরে তোমাকে তখন বলেছি যে ভালোবেসেছিলাম একটা মেয়েকে। সেটা প্রায় ১.৫ বছর আগের কথা। সেটা নিয়ে এমন জেদ করার কি আছে? আর তোমাকে কি কম ভালোবাসি? হ্যাঁ। হিয়া এই শুনে আবারও দরজা ধাক্কাল। বলল, সরি, আর বলবো না। প্লিজ দরজাটা খুলুন না। আর কখনো এমন বলবো না। এখন আমার জামাকাপড়গুলো দিন। শ্রাবণ দরজাটা খুল। হিয়া বলল, আমি আর বলবো না। আমার জামাকাপড়গুলো দিন। শ্রাবণ কি যেন ভেবে বলে উঠল, দিব, তবে এক শর্তে। হিয়া কপাল কুঁচকাল। কি শর্ত? যদি জামাকাপড়গুলো দেই তাহলে আমি পরিয়ে দিব, আর না হলে এভাবেই থাকবে। হিয়া বেকায়দায় পড়ে গেল। মনে মনে বলল, লোকটা তো সত্যিই খচ্চর। কিভাবে একটা মানুষের ড্রেস পরিয়ে দিবে? লজ্জা করবে না? একটু লজ্জাও নেই। শ্রাবণ এগিয়ে এসে বলল, কি হলো, শর্ত কি মানবে? না। তাহলে চলে গেলাম। না। তাহলে কাছে এসো, পরিয়ে দেই শাড়ি। হিয়া চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, আমি ভেজা কাপড় ছেড়ে আসছি, এরপরে শাড়ি পরিয়ে দিবেন গু। ঠিক আছে গি। শ্রাবণ বাদবাকি সব কাপড় দিয়ে গেল, শুধু শাড়ি বাদে। হিয়া ওয়াশরুমের দরজা লাগিয়ে ভেজা কাপড় ছেড়ে ব্লাউজ আর পেটিকোট পরে শরীরে টাওয়াল পেঁচিয়ে বের হল। শ্রাবণ হিয়ার শাড়ি গলায় পেঁচিয়ে বসে রয়েছে। হিয়ার সামনে যেতেই শ্রাবণ হিয়ার থেকে টাওয়ালটা ছাড়িয়ে নিল। হিয়া লজ্জায় দুহাত বুকের উপরে রাখল। শ্রাবণ বাঁকা হেসে শাড়ি পরানো স্টার্ট করল। হিয়া রাগটা একটু কমাল। শ্রাবণ ঘুরে ঘুরে শাড়ি পরাচ্ছে। হিয়া সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এর আগে কি কাউকে শাড়ি পরিয়েছেন? উহু। তাহলে শাড়ি পরানো জানলেন কি করে? নিশ্চয়ই কাউকে পরিয়েছেন গু। উহু। কি উহু উহু করছেন? হ্যাঁ বলুন, জানলেন কি করে? তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি? কি সব কথা বলছ? শাড়ি পরানো কি এমন কাজ যে আমি পারব না গে? ভালো করে বলুন। না থাক, দরকার নেই গি। শ্রাবণ তৎক্ষণাৎ হিয়ার পেটে চিমটি দিয়ে বলে উঠল, কি যে লাগছে তোমাকে? ভেজা চুলে রাগি রাগি মুখশ্রীতে জাস্ট অস্থির লাগছে বুজান। আগে জানলে এমন করে প্রতিদিন বাথটাবে চুবিয়ে রাখতাম। আর তুমি রাগ করে থাকতে। আমি সেই সুযোগে শর্ত দিয়ে শাড়ি পরিয়ে দিতাম ঘ। হিয়া প্রতিউত্তরে কিছু বলল না। শ্রাবণের দিকে তাকিয়ে রইল। যতই রাগ হোক, এই লোকটাকে দেখার তৃষ্ণা মিটবে না ওর। শ্রাবণ শাড়ির আঁচল হিয়ার কাঁধে উঠিয়ে দিয়ে বলল, একটু হাসো। হিয়া মুখ ঘুরিয়ে নিল। শ্রাবণ ঘাড় কাত করে হিয়ার দিকে তাকাল।
শ্রাবণের চোখে চোখ পড়তেই হিয়া ফট করে হেসে দিল। শ্রাবণ হেসে বলল, আপনার রাগ করতেও দেরি না, আবার হাসতেও দেরি না। উপরে উপরে রাগ দেখান আর তলে তলে হাসেন। এদিকে কাব্য রুমে এসে বলল, বাবা, ভাইয়া ভাবিকে নিয়ে চলে গেল। খুব রেগে আছে। আম্মুকে বল যে ভাবিকে তুলে নাকি আছাড় মারবে। তকির চৌধুরী উঠে বসে বললেন, ওইটা কথার কথা বলেছে। আসলেই কি আছাড় মারার জিনিস? ওই ক্লাস আমিও পার করে এসেছি। দেখো গিয়ে, তোমার ভাই বুয়ের সাথে সুন্দর করে কথা বলছে। কাব্য বিছানায় শুয়ে পড়ল। তকির চৌধুরী বিছানায় থেকে নামলেন। কাব্য জিজ্ঞাসা করল, বাবা কোথায় যাচ্ছ? রুমে চলে যাচ্ছি। কেন? থাকো না। না, চলে যাই। তুমি ঘুমাও। আমার কোনো সমস্যা হতো না। থেকে যাও। অন্য একদিন থাকব। গুড নাইট। তকির চৌধুরী চলে গেলেন। কাব্য আবারও উঠে বিছানায় থেকে নেমে রুমের দরজা লাগিয়ে দিয়ে এল। শ্রাবণ ফোন স্ক্রল করতে করতে শুয়ে পড়ল। হিয়া চুল শুকাচ্ছে আর থেকে থেকে হাঁচি দিচ্ছে। শ্রাবণ ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, এখনই এই অবস্থা, আর সামনে কি যে হবে আল্লাহ ভালো জানে। এখন রিনিয়ে রিনিয়ে ছেড়ে দিচ্ছি বলে ভেবো না আমি রোমান্টিক নই। এরপরে সকালে রাতে 2 বেলা গোসল করাবো। হিয়া চুপচাপ শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ তাকাল না। হিয়া চুল শুকিয়ে লাইট নিভিয়ে বিছানায় এসে শুল। শ্রাবণ হিয়াকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে ঘুমাল। হিয়া আবছা আবছা ডিম আলোতে শ্রাবণকে দেখে নিঃশব্দে হাসল। শ্রাবণ যখন ঘুমিয়ে পড়ল, হিয়া শ্রাবণের চুলে হাত বুলিয়ে দিতে লাগল। মিনিট 2 যাওয়ার পরে শ্রাবণ বলে উঠল, আমি যাকে ভালোবাসতাম সেটা ছিল প্রায় 1.5 বছর আগের কথা। শুধু আমিই বলি যে তাকে ভালোবাসি। আসলে সেই আমাকে বেশি ভালোবাসত। মেয়েটি ছিল মিরাজের চাচাতো বোন। মিরাজও ভালোবাসত ওকে। এরপরে মিরাজ জানার পরে আমাকে এসে মারল। ইচ্ছে করলে ওকে ওখানেই জবাই করতে পারতাম, কিন্তু ওই মেয়েটার কথা ভেবে আর কিছু বলিনি। আর তুমি সেইটা নিয়ে আমার সাথে রাগ করলে। শুনলেও না। হিয়া বলল, মেয়েটার নাম কি? ঈশা। ও এখন কোথায়? উপরে। কি? উপরে চলে গিয়েছে? ধুর, মজা করবেন না। বলুন। মজা না। সত্যিই উপরে চলে গিয়েছে। কোন উপরে? আল্লাহ নিয়ে নিছে। মিরাজের সাথে বিয়ে হয়েছিল। এরপরে শুনেছি ব্রেইন টিউমার হয়ে মারা গিয়েছে। হিয়া একটু অনুতপ্ত হল। না জেনে কি না কি ভেবেছিল। শ্রাবণ হিয়ার নীরবতা দেখে বলে উঠল, কি হলো, চুপচাপ কেন? সরি, আমি আসলে না জেনে কি না কি বলে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন। শ্রাবণ হেসে বলল, তুমি তো জানতে না। তাও সরি। আচ্ছা শুনুন, ওই মিরাজ তো মনে হয় কষ্টেই রয়েছে ভালোবাসার মানুষটিকে হারিয়ে, তাই না? ওকে মারা ঠিক হয়নি আপনার? শ্রাবণ মাথা তুলে বলল, তোমার এই মনে হল? যদি ও কষ্টেই থাকত তাহলে কি আমি ওকে মারতাম? কখনো মারতাম না। তাহলে মারলেন কেন? শ্রাবণ মিরাজের প্রতি রাগ প্রকাশ করে বলে উঠল, ঈশা মারা যাওয়ার পরেই কুত্তার বাচ্চা আরেকজনকে বিয়ে করে ঘুরে বেরিয়েছে, ফুর্তি করেছে। তাহলে ওকে ছেড়ে দিব কেন বলো? হিয়া সব বুঝতে পেরে বলে উঠল, তাহলে তো মিরাজই ভালো না। শ্রাবণ হিয়ার গলায় মুখ গুজে বলে উঠল, ভালো খারাপ রেখে আমাকে ভালো করো। আমি কি করে ভালো করব? কেন ভালোবেসে? কেন যেন খুব ভোরে হিয়ার ঘুম ভেঙে যায়। শ্রাবণ তখনও ঘুমাচ্ছে। হিয়া শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে সময় দেখল। সকাল 6টা বাজে। হিয়া ফোনটা রেখে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসল। শ্রাবণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে ড্রয়িং রুমে বসল। সাবিহা চৌধুরী তখন নিচে নামলেন। হিয়াকে দেখে এগিয়ে এসে বললেন, হিয়া ঠিক আছো? না মানে শ্রাবণ কিছু বলেছিল রাতে? এই সময় তকির চৌধুরীও নিচে নামলেন। হিয়া বলল, মা, আপনার ছেলে কালকে রাতে আপনার ঘর থেকে নিয়ে গিয়ে বাথটাবে চুবিয়ে মারতে চেয়েছিল। তকির চৌধুরী রাশভারী কণ্ঠে বললেন, আজ আসতে দাও ওকে। হিয়া উঠে দাঁড়াল।
তকির চৌধুরী সোফায় বসলেন। কাজের মহিলা ফাহিমা বেগম এলেন। তিনি কিচেনে ঢুকলেন। হিয়াও তার সাথে ঢুকল। ফাহিমা বেগমকে বলল, আপনি কি এখন উনাদের জন্য চা বানাবেন? হুম। আর উনারা চা খায় না তো? কফি খায় উ। ওহ, তাহলে আজকে আমি বানাই? না না, তুমি ওখানে গিয়ে বসো। আমি করে দিচ্ছি গু। আপনি তো প্রতিদিন করেনি, আজ আমি করি গু। ফাহিমা বেগম হাই তুলে সাবিহা চৌধুরীকে বললেন, আপা, নতুন বউ নাকি কিচেনে এসে রান্না করবে? সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, তুমি পারবে না, চলে আসো উ। হিয়া বলল, আমি পারব মা, আজকে আপনাদের কফি বানিয়ে খাওয়াই প্লিজ। তকির চৌধুরী সাবিহা চৌধুরীর হাত ধরে চুপ থাকতে ইশারা করে হিয়াকে বললেন, ঠিক আছে, বানাও। আর শ্রাবণের জন্যও বানিও উ। হিয়া খুশি হয়ে বলল, ঠিক আছে, থ্যাংক ইউ গে। হিয়া কফি বানালো 4 কাপ। দুটো শ্বশুর শাশুড়িকে দিল। আর দুটো কাপ নিয়ে উপরে চলে গেল। কাব্যর রুমটা লক থাকায় আর ডাকল না। তবুও দুবার করে নক করে কোনো সাড়া না পেয়ে চলে গেল শ্রাবণের কাছে। শ্রাবণ ঘুমিয়েছিল। ওর আবার এত সকালে উঠার অভ্যাস নেই। যেদিন কাজ থাকে সেদিন উঠে, এছাড়া খুব কমই উঠে। হিয়া শ্রাবণকে কয়েকবার ডাকল, এই যে শুনছেন, উঠবেন না? শুনছেন? শ্রাবণ চোখ পিটপিট করে তাকিয়ে হিয়াকে দেখে বলল, কি হয়েছে? উঠবেন না? সকাল হয়ে গিয়েছে গু। শ্রাবণ উঠে বসল। ফোনে টাইম দেখে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া বিছানা গুছিয়ে কফিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। শ্রাবণ এলেই দিয়ে দিবে। শ্রাবণ বের হল। হিয়া শ্রাবণের দিকে কফির মগ দিয়ে বলল, এই নিন কফি, আমি বানিয়েছি গু। শ্রাবণ ভ্রুকুচকে কফির মগ হাতে নিয়ে চুমুক দিল। হালকা হেসে বলল, খুব ভালো হয়েছে গু। হিয়ার খুশি দেখে কে অনেক খুশি হয়েছে। ইচ্ছে করছে শ্রাবণকে ধরে কয়েকটা চুমু দিতে, কিন্তু এসব করা যাবে না। রাতে শ্রাবণের থেকে অনেক কষ্টে ছাড়া পেয়েছে, এখন আবার ধরা দিতে চায় না। বেলা 11টা। হিয়া কিচেনে এসে শ্রাবণের জন্য কিছু নাস্তা বানাচ্ছিল। এখন নিচে কেউ নেই বলেই ও কিচেনে ঢুকতে পেরেছে। মন চাচ্ছে একটু পরপর শ্রাবণের জন্য এটা সেটা বানাতে। এর মাঝে কলিং বেল বেজে উঠল। হিয়া হাতটা ধুয়ে সুন্দর করে ঘোমটা দিয়ে বের হল। মনে করেছিল শ্বশুর শাশুড়ি এসেছে। হিয়া মেইন দরজা খুলে দিতেই চোখে পড়ল একটা মেয়েকে। রিয়া এসেছে। হিয়া চিনল না ঠিক। রিয়া হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে উচ্চস্বরে সাবিহা চৌধুরীকে ডাকতে শুরু করল, মামনি, মামনি। কে তুমি? মামনি। কাব্য রিয়ার ডাক শুনে নিচে নামল। রিয়া কাব্যর কাছে এসে অস্থির কণ্ঠে বলে উঠল, ভাইয়া, মামনি কোথায়? কেন? কি হয়েছে? আর তোর এই অবস্থা কেন? জানি না। আগে বলো না, মামনি কোথায়? বাড়িতে নেই, বাবার সাথে কাজে বেরিয়েছে গি। আসবে কখন? বিকেল হবে গু। রিয়া সোফায় বসে পড়ল। হিয়া কাব্যকে ইশারা করল, কে এইটা? কাব্য ইশারা করে উপরে যেতে বলল। হিয়া আগে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কাব্য রিয়াকে বসতে বলে উপরে আসতে নিল। রিয়া পেছন থেকে বলে উঠল, ভাইয়া, শ্রাবণ ভাইয়া কোথায়? রুমে কাজ করছে গি। এখন কি কথা বলা যাবে? না, একটু পরে আসিস। আর তুমি একটু বস, আমি ফোনটা নিয়ে এসে আম্মুকে কল দেই গি। ঠিক আছে, যাও। কাব্য চলে যেতেই রিয়া হাত কচলাতে কচলাতে কেঁদে উঠল। তার মামনিই তো কথা দিয়েছিল ওকে ছেলের বউ বানাবে, তাহলে অন্য কেউ বউ হয়ে এলো কেন? হিয়া উপরে এসে কাব্যর রুমের সামনে দাঁড়িয়ে আছে। কাব্য এসে বলল, ভাবি, ও কি তোমাকে কিছু বলেছে? না, ওই মেয়ে এসেই তোমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমার সাথে কোনো কথাই হয়নি। ওই মেয়েটাকে ভাইয়া? ও সেই রিয়া, ভাইয়াকে ভালোবাসে গি। ওহ, আচ্ছা গি। হুম। ভাবি, তুমি রুমে চলে যাও। ভাইয়াকে বলো যে রিয়া এসেছে গি। হিয়া এসে শ্রাবণকে বলল যে রিয়া এসেছে। শ্রাবণ রাগ করল না, বরং ঠিক করল রিয়াকে ভালো করে বোঝাবে।
রাগ করলে দেখা যাবে রিয়া ঝোঁকের মাথায় কিছু করে বসবে। শ্রাবণ হিয়াকে রুমে থাকতে বলে চলে গেল। সিঁড়ির নিচে আসতেই কাব্য বলল, ভাইয়া, রিয়া চলে গিয়েছে গি। কেন? আম্মু কল দিয়ে ওকে বলল বাসায় যেতে। আম্মুরাও ফুপ্পির বাসায় যাচ্ছে গু। ওহ, আচ্ছা গি। কাব্য সোফায় গিয়ে বসল। হিয়াও নিচে নেমে সোজা কিচেনে ঢুকে গেল। সেখানে শ্রাবণের জন্য পায়েস বানিয়েছে। শ্রাবণ হিয়াকে কিচেনে দেখে দাঁড়িয়ে রইল। হিয়া হাঁড়িতে থেকে পায়েসটুকু একটা কাচের পাত্রে ঢেলে রাখল। সেটা আবার বাদাম দিয়ে ডেকোরেট করতে লাগল। শ্রাবণ এগিয়ে গেল। হিয়ার কাজ দেখে বলে উঠল, তুমি রান্না করলে? হুম। আপনার জন্য কিন্তু আমি তো এসব মিষ্টি খাই না গি। খান না, খাবেন এখন থেকে। সমস্যা কি? শ্রাবণ নাকমুখ কুচকাল। সমস্যা নেই, কিন্তু মিষ্টি খেলে মাথা ঘোরে, তাই খেতে পারি না ঘি। হিয়া চোখ পাকিয়ে তাকাল আর বলল, খেতে হবে গু। শ্রাবণ হিয়ার হাত ধরে হেসে বলল, বলছি এগুলো না খেলাম হ্যাঁ? অন্য মিষ্টি খাই। অন্য মিষ্টি কোথায় পাবেন? কেন, তোমার কাছেই তো আছে গি। কোথায়? শ্রাবণ বাঁকা হেসে হিয়ার ঠোঁট ইশারা করল। হিয়া চোখ বড়বড় করে তাকিয়ে মাথা নাড়াতে নাড়াতে পিছিয়ে গেল। শ্রাবণ এগিয়ে গেল। হিয়ার পিঠ দেয়ালে গিয়ে ঠেকল। শ্রাবণ এসে কোনো কথা ছাড়াই হিয়াকে ধরল। হিয়ার দুহাত দেয়ালে পিন করে ঠোঁটে ঠোঁট ডুবাল। বেচারা কাব্যর চোখ গেল সেই দিকেই। ইস, নিজেই লজ্জা পেয়ে উঠে বাহিরে চলে গেল। বীর করে বলল, মনে হচ্ছে আমাকেও বিয়েটা করে ফেলতে হবে। কাব্য বাহিরে এসে দাঁড়িয়ে ফোন স্ক্রোল করছিল। ফাহিমা বেগম কাজ করার জন্য ঢুকছিলেন। কাব্য তাকে থামিয়ে বলল পরে যেতে। আর ফাহিমা বেগমকে বাগানের দিকে একটা কাজ দেখিয়ে দিল। আর মনে মনে বলল, আন্টি আপনি কাজ করুন, কিচেনে আমার ভাইও রান্না করুক। বিকেলবেলা শ্রাবণ গিয়েছে সিয়ামকে এয়ারপোর্টে ড্রপ করে দিতে। ও আজ চলে যাবে। এসেছিল 1 সপ্তাহের ছুটি নিয়ে। এদিকে হিয়া ঘুমিয়েছিল একটু, কিন্তু ফোনের রিংটোনে ঘুম আর ঘুম রইল না। উঠে বসে ফোনটা চার্জে থেকে খুলে এনে দেখল আননোন নাম্বার থেকে কল এসেছে। হিয়া কলটা রিসিভ করে কানে নিল। ওপাশে থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এল। আসসালামু আলাইকুম। হিয়া বলছেন। কণ্ঠটা হিয়ার কাছে একদম অপরিচিত। না ওর ফ্রেন্ড, না রিলেটিভস কেউ। হিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, হুম্মম, আমি হিয়া। আপনি কে? ওপাশে থেকে আর কোনো কথা আসে না। হিয়া আবারও জিজ্ঞাসা করল, কে বলছেন? মেয়েটি ধীর গলায় বলে উঠল, আমি ঈশা। আপনি আমায় চিনবেন না। আমি একটু শ্রাবণের সাথে কথা বলতে চাই। হিয়া কথাটা শুনে পুরো শকড। উত্তরে কি বলবে ওর জানা নেই। শুধু চোখ দিয়ে পানি টলমল করছে। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।